দিল্লির ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণ, রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদ। ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে নিন্দা জানালো ঢাকা। কুষ্টিয়া সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কাছে হার মানল বিএসএফ। পতাকা বৈঠকের পর শূন্য রেখা থেকে সরানো হলো 12 জনকে। পশিন রুখতে সতর্ক গ্রামবাসীও। বেনজিরকে ফেরাতে 30 দিনে প্রত্যর্পণ আবেদনের আহ্বান আমিরাতের। রাজনৈতিক মামলা না থাকায় সহজে ফেরানোর আশা। বিচারের মুখোমুখি করা হবে ট্রাইব্যুনালেও। বাংলাদেশ ব্যাংক থেকে 5,000 কোটি টাকা ধার পেল ইসলামী ব্যাংক। নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন হবে পূর্ণাঙ্গ বোর্ড। গ্রাহকের আস্থা ফেরার আশা কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দিল্লিতে ইমিগ্রেশন কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ঢাকা। এমন ঘটনা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকারি সূত্র জানিয়েছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন বা IOR এর একটি সম্মেলনে অংশ নিতে দিল্লি যান তিনি। পরে সফর স্থগিত করে সোমবার সকাল 11:30টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। এ ঘটনায় রোববার রাত থেকেই বিভিন্ন গণমাধ্যমে সংবাদের বরাতে তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জিজ্ঞাসাবাদের নামে 2.5 ঘণ্টা তাকে ইমিগ্রেশন বিভাগে হেনস্থা করা হয় বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিক্রিয়া জানান রাজনীতিবিদরাও। যদিও পরে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের পর ভারতীয় কর্তৃপক্ষ তার প্রবেশের অনুমোদন দেয়। তবে ওই পরিস্থিতির পর দিল্লিতে না গিয়ে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নিয়ে ঢাকায় ফিরে আসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী প্রতিমন্ত্রী ঘটনাটিকে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেন। জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। It's not welcoming. We don't expect this kind of events to happen. But আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। পরে এ ঘটনায় বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিজিবির শক্ত অবস্থানের কাছে আবারও হার মানল বিএসএফ। 4 দিন পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্য রেখা থেকে ভারতে ফিরিয়ে নেওয়া হলো 12 জনকে। এখনও কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন 20 জন। অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সতর্ক পাহারায় আছেন স্থানীয়রাও। প্রায় 96 ঘন্টা পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে পুশিনের অপেক্ষায় রাখা 12 জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। 4 দিন ধরে সীমান্তের কঠোর অবস্থানে দেখা গেছে বিজিবিকে। তাদের সহায়তা করে গ্রামবাসীও। সোমবার সকালে সীমান্তে দেখা দেয় উত্তেজনা। দুই দেশের বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় দুপাশে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাৎক্ষণিক বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বিজিবির শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত 12 জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। নিয়ে এসে ওদের উঠে নিয়ে চলে গেল, বিজিবি সংবাদ দেয়। ওই মুহূর্তে আমরাও আমাদের বাংলাদেশ পাবলিক জন সব আমরা নাঠিবালা নিয়ে আসলাম। ওরা শুধু নখগুলো উঠে নিয়ে চলে গেল। পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে, বাট এই পুশিন রোধে আমাদের যে সেই তৎপরতা আমরা সবসময় বজায় রাখবো। আজকে আবার পতাকা বৈঠক হওয়ার পরে তারা নিয়ে গেল। এখন তাদের ইনভেস্টিগেশনের রেজাল্টটা কি হয়েছে তা তো আমি বলতে পারবো না, বাট তারা নিয়ে চলে গেছে। একদিন পার হলেও কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা সীমান্তের শূন্য রেখায় 20 জনকে রেখেছে বিএসএফ। রৌমারী সীমান্তে নারী শিশু সহ 9 জন এখনও ভারতীয় ভূখণ্ডের প্রায় 50 গজ ভেতরে অবস্থান করছেন। এছাড়া চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে পুশিনের চেষ্টায় 11 জনকে শূন্য রেখায় রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মালদায় হোল্ডিং সেন্টারে বেশ কয়েকজন নারী পুরুষকে জড়ো করার খবরে বাড়তি সতর্কতায় রয়েছে বিজিবি ও স্থানীয়রা। পুশিনের সংখ্যায় ঠাকুরগাঁয়ের রত্নায় ও বেউরজারি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশিং ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন করার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কূটনীতি বিশ্লেষক বলছেন, রাজনৈতিক মামলা না থাকায় তাকে ফেরানো কঠিন হবে না। আর অপরাধ বিশ্লেষক বলছেন, বেনজিরকে ফেরত এনে বিচারের মুখোমুখি করা গেলে কমে আসবে দুর্নীতির প্রবণতা। বুলবুল রেজার প্রতিবেদনে বিস্তারিত। যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুঙ্কার দেয়া বেনজির আহমেদ নিজেই জড়িয়ে পড়েন সীমাহীন দুর্নীতিতে। একদল ছিলেন পুলিশের গুরুত্বপূর্ণ ৩টি পদে। ক্ষমতার অপব্যবহার, জমি দখল, আবার কখনো নারী কেলেঙ্কারি, নানা ঘটনায় বারবার ছিলেন আলোচনায়। একাধিক মামলার ফেরার হিসেবে কখনো দুবাই, কখনো লন্ডন সহ বিভিন্ন শহরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। বাংলাদেশের আবেদনে ইন্টারপোলের ওয়েবসাইটে দীর্ঘদিন ছিলেন মোস্ট ওয়ান্টেডের তালিকায়, তবে শেষ রক্ষা হলো না তার। দুবাই বিমানবন্দর থেকে ১২ জুন ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। তারপর থেকে আলোচনায় কিভাবে ফেরানো হবে পুলিশের এই আলোচিত ও নিন্দিত সাবেক আইজিকে। আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি বাংলাদেশ পুলিশকে যে চিঠি পাঠিয়েছে সেখানে বলা আছে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের আবেদন পাঠাতে হবে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়া এবং দুবাইয়ে তার গ্রেফতার দুটি বড় ধাপ পার হয়েছে। তাছাড়া বেনজিরের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার নয়, এটি দুর্নীতি, অবৈধ সম্পদ, জালিয়াতি, মানি লন্ডারিং বা সংশ্লিষ্ট অপরাধের বিচারিক প্রক্রিয়া। এখন যে জায়গাটা আসবে এটা হবে দ্বিপাক্ষিক কূটনৈতিক ব্যবস্থা। বাংলাদেশ সরকারের দিক থেকে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ করবে বিচার কার্য সম্পন্ন করার জন্য তার উপস্থিতি এখানে প্রয়োজন। সেই অনুরোধের প্রেক্ষিতেই তারা হয়তো তাকে এখানে পাঠানোর ব্যবস্থা করতে পারে। সংযুক্ত আরব আমিরাত এবং আমাদের যে আইনি কাঠামো আছে, তো সেক্ষেত্রে এই ধরনের প্রতিবন্ধকতা নাই। মোটামুটি আমরা যেই ধরনের আইনি ব্যবস্থাপনা করি তারাও সেই রকমই করেন। কাজে সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি জটিলতা হওয়ার কথা নয়। অপরাধ বিশ্লেষকরা মনে করেন, বেনজির আহমেদের মতো দুর্নীতির রাঘব বোয়ালদের দেশে ফেরত এনে বিচার নিশ্চিত হলে কমবে অপরাধ প্রবণতা। আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের যে ক্ষমতা বা অন্যান্য পেশার যে ক্ষমতা রয়েছে, তার যে প্রক্রিয়াগত যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে ব্যবহার করে যারা অন্যায় করছেন তাদের জন্য একটা সতর্কবার্তা, এবং অতীতে যারা অন্যায় করছেন তাদের জন্য ভয়ের কারণ যে তাকেও এই অবস্থার মুখোমুখি হতে পারে। বাংলাদেশের সঙ্গে 3টি দেশের বন্দি বিনিময় চুক্তি আছে। দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আরব আমিরাতের সঙ্গে এই ধরনের চুক্তি নেই। তবে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও আরব আমিরাত থেকে অতীতে বিভিন্ন সময় আসামি বা বন্দি ফিরিয়ে আনার একাধিক নজির রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুবাই গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথিপত্র গোছাচ্ছে দুদক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলে এই নথিগুলো পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। পলাতক দুর্নীতিবাজদের বিদেশে থাকা সম্পদ পুনরুদ্ধার সম্ভব বলে মনে করছেন আইনজীবীরা। তাসলিম তৌহিদের প্রতিবেদন। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ১২৬ নম্বর রোডের এই ভবনের 2টি ফ্লোরে 4টি ফ্ল্যাটের মালিক ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। গত বছরের ডিসেম্বরে এই ফ্ল্যাটগুলো ক্রোপ করে আসবাবপত্রসমূহ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় দুদক। প্রতিটি ফ্লোরের সম্ভাব্য ভাড়া 2,30,000 টাকা ধরা হলেও এখনও তা ভাড়া দিতে পারেনি দুদক। একইভাবে আদাবারের 6টি, বাড্ডায় 2টি ফ্ল্যাটও রিসিভার নিয়োগ করতে পারেনি। তবে গোপালগঞ্জের সাভানা রিসোর্টটি স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যেখান থেকে নিয়মিত রাজস্ব জমা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারে। দুদকের তথ্য মতে ৭৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 4টি মামলা সহ পাসপোর্ট জালিয়াতি ও মানি লন্ডারিং মিলিয়ে বেনজিরের বিরুদ্ধে মোট 6টি মামলা রয়েছে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর ও বান্দরবন সহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৪৫ বিঘা জমি সহ অঢেল সম্পদের খোঁজ পায় দুদক। এমনকি দেশের গণ্ডি পেরিয়ে দুবাইতে থাকা তার ফ্ল্যাটও জব্দ করে সংস্থাটি।
এদিকে দুবাইতে গ্রেফতার হওয়া বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সমস্ত নথিপত্র তৈরির প্রস্তুতি চলছে। দুর্নীতির এসব নথিপত্র চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে কূটনৈতিক চ্যানেলে। এখন যে আমাদের কাজটা সেটা হলো আমরা ফর্মালি দুদক একটা রিকোয়েস্ট লেটার পাঠাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এনসিবিতে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনজীবীরা বলছেন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাকে সঠিক নথিপত্র সরবরাহ ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। দুবাইতে এটা খুব মুখ্য হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কি যে প্রপার ডকুমেন্টেশনসগুলো ঠিক আছে কিনা, যে অ্যালিগেশন অফেন্ডারের বিরুদ্ধে বলা হচ্ছে ডকুমেন্টে সেটা রিফ্লেকশন আসছে কিনা, সেটা বড় একটা বিষয় থাকে। একই সঙ্গে দুবাইতে জব্দকৃত সম্পদ দেশে ফিরে আনতেও কূটনৈতিক চ্যানেলে আলোচনা অব্যাহত রাখার তাগিদ সংশ্লিষ্টদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, শাপলা চত্বর একরাম হত্যা সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে প্রায় 10টি মামলা তদন্ত চলছে। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথাও জানান তিনি শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড না, তার বিরুদ্ধে আমাদের এখানে প্রায় 10টির মতো মামলা। চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রী জানান, স্বল্প আয়ের মানুষের জীবনমান পরিবর্তনেই এই কর্মসূচি। আর সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, দলীয় প্রভাবমুক্ত রেখেই বাস্তবায়ন হবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, দেশের 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে 2026-27 অর্থ বছরের বাজেটে 14,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। সোনালী ব্যাংকের টাকা পে আপস ব্যবহার করে 4 কোটি 10 লাখ পরিবারের প্রধান নারী মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। কি পরিমাণ? সোমবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 4র্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন দেওয়ার পাশাপাশি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, 6 মাস পর পর তৃতীয় পক্ষের মাধ্যমে ফ্যামিলি কার্ডের বিষয়টি পর্যালোচনা করা হবে। এছাড়া স্বচ্ছতা নিশ্চিতে এই কার্যক্রম বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব থাকবে না। জেলা প্রশাসক সহ সরকারি কর্মকর্তারা এটি বাস্তবায়নে কাজ করবেন। এটার মধ্যে কোনো ম্যানিপুলেশনের কোনো ইস্যু নাই। ইররেসপেক্টিভ অফ সেক্স, রিলিজিয়ন এন্ড পলিটিক্যাল বিলিফ, অল দি ফ্যামিলিজ উইল গেট দি বেনিফিট। যে সমস্ত স্ট্রেংথ এন্ড উইকনেস অ্যাড্রেস করে রিভিউ করার যে বিষয়টা, এভরি 6 মান্থস ইট উইল বি রিভিউড, থার্ড পার্টি রিভিউ হবে। অর্থমন্ত্রী জানান, স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করতেই ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম। আমরা যাদেরকে দিচ্ছি তাদের জীবনের কি ইমপ্যাক্ট হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, এটাও আমাদের জানা দরকার। আমাদের কতটুকু দারিদ্র্য বিমোচন হচ্ছে এখানে, তাদের জীবনযাত্রার মান কতটুকু উন্নত হচ্ছে, তাদের স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে তারা কতটুকু এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের ইভ্যালুয়েট করা দরকার। চ্যালেঞ্জ থাকলেও ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল ও সমৃদ্ধ করাই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল অর্থনীতি, স্থিতিশীল অর্থনীতি থেকে সমৃদ্ধির অর্থনীতি, খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী 1036 জন। এ নিয়ে হাম সংক্রমণে 3 মাসে ঝরল 650 প্রাণ, আর আক্রান্ত প্রায় 1 লাখ। সরকার টিকাসহ নানা সিদ্ধান্ত নিলেও থামছেই না প্রকোপ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, সচেতনতা আর রুটিন ইপিআই ঠিক থাকলে 5 বছরের মধ্যে হাম নির্মূল সম্ভব। 3 মাসে 650 প্রাণ কেড়ে নিয়েছে হাম, আক্রান্ত করেছে প্রায় 1 লাখ মানুষকে। অল্প সময়ে হামের এমন ভয়ঙ্কর রূপ দেখা যায়নি আগে। এবার হামে আক্রান্ত হয়ে প্রথম শিশু মৃত্যুর পর থেকেই নড়ে চড়ে বসে সরকার। দ্রুত সময়ে আইসিইউ ব্যবস্থা, ভেন্টিলেশন সাপোর্ট বাড়ানো, আইসোলেশন ওয়ার্ড খোলা থেকে শুরু করে গুরুত্ব দিয়ে টিকার ব্যবস্থাও করা হয়। ক্যাম্পেইন করে সারা দেশে দেয়া হয় হামের টিকা।
তবে টিকা দেওয়ার পর বারবার ডেডলাইন দিয়ে হাম কমার আশ্বাস দেওয়া হলেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। এ কারণেই প্রশ্ন জাগে, টিকা কি সত্যিই পেয়েছে সব শিশু? গত কয়েকদিন হাসপাতালে ভর্তি রোগীদের বেশিরভাগই টিকা নেয়নি। এর মধ্যে আছে বরিশাল, ভোলা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলার রোগী। অবাক করা বিষয়, টিকা না পাওয়া শিশু রয়েছে রাজধানীতেও। ফার্মের টিকা তো ছোটবেলা সব দিয়ে দিচ্ছে, 9 মাসের এটি সব দিয়ে দেওয়া হয়েছে। এই যে এখন যে ফার্মের টিকা, যে এর টিকাটা যে বাইরে হয়েছে, এগুলো আমার দেওয়া হয়েছে না বাবুরে। আমি আসলে বাসায় ছিলাম না ওই সময়, বাবার বাড়িতে ছিলাম, জানতাম না যে টিকা দেয়। একটু কাজে কামে আসছিলাম তো এই কারণে আর আলিশ করে টিকা দেয়নি। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জানান, ল্যাবরেটরিতে পরীক্ষায় 40 থেকে 50% হাম পজিটিভ পাওয়া যাচ্ছে। টিকা পরবর্তী জ্বর এবং লক্ষণ পরীক্ষায়ও হাম পজিটিভ আসতে পারে বলে জানান তিনি। এ কারণেই পরিসংখ্যানেও আক্রান্তের সংখ্যা বেশি। ল্যাবরেটরিতে যদি 100টা স্যাম্পল টেস্ট করি, তার মধ্যে 40-50টা তো এখনো পজিটিভ হচ্ছে। সেটা ভ্যাকসিনের জন্য পজিটিভ নাকি সরাসরি হামের জন্য পজিটিভ, সেটা ফার্দার টেস্ট করে আমরা বলবো। সেই জন্য আমি সিকোয়েন্সিং করছি। এই বিশেষজ্ঞের মতে, সচেতনতা আর রুটিন ইপিআই ঠিক থাকলে আগামী 5 বছরের মধ্যেই সম্ভব হাম নির্মূল করা। আমাদের টার্গেট ছিল 26, হলো না তো, তাহলে আমাকে আরও পিছিয়ে যেতে হবে, মিনিমাম 3-4 বছর পিছাতে হবে। তো এই 3-4 বছরে বাচ্চাদেরকে আমি যদি রুটিন টিকাটার আন্ডারে নিয়ে আসি এবং 4 বছর পর পর আমি ক্যাম্পেইন করি, তাহলে এটা সম্ভব। সন্তান জন্মের পরই প্রাধান্য দিয়ে অভিভাবকদের ইপিআই টিকা সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। তাহলে যে কোনো সংক্রামক থেকেই মুক্ত থাকা সম্ভব বলে জানান তিনি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরেনি বলে দাবি করেছেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, হাইকোর্টের দেয়া হাসপাতাল বন্ধের নির্দেশের বিরুদ্ধে কাল আপিল করা হবে। ভেন্টিলেশনের অভাবে 6 নবজাতকের মৃত্যু হয়েছে। সরকারের দেয়া এমন প্রতিবেদন অনুসারে হাসপাতালের পুরো ভেন্টিলেশন সিস্টেম পরিবর্তন করা হচ্ছে বলেও জানান তিনি। বন্ধের নির্দেশের পর নতুন রোগী ভর্তি হয়নি বলেও জানান আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। সিভিল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ভেন্টিলেশন ইঞ্জিনিয়ার বা আমরা বলি, আমার হাসপাতালকে শিক্ষা দিয়ে যদি অন্য মেডিকেল কলেজকে পরিবর্তন করা যায়, অন্য মেডিকেল কলেজ হাসপাতালকে পরিবর্তন করা যায়, শুক্রিয়া। বুয়েট থেকে পাশ করা লোক, তাদেরকে আমরা নিয়েছি, খুব সিনিয়র ইঞ্জিনিয়ার, তাদেরকে পরামর্শ নিয়ে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে, এই কমিটির পরামর্শ নিয়ে আমরা যে সংস্কারগুলো করা প্রয়োজন আমরা খুব দ্রুত গতিতে করতে। সময় সংবাদে আলো থাকছে। অবশেষে থামছে যুদ্ধ, খুলছে হরমুজ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি শুক্রবার। তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার ঘোষণা বিভিন্ন দেশের। তোপের মুখে নেতানিয়াহু। তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংককে আরও 2,500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরদিন ব্যাংকটি পরিচালনার দায়িত্ব নিয়ে নবনিযুক্ত চেয়ারম্যান জানান, নিরপেক্ষ সদস্যদের নিয়ে দ্রুতই গঠন করা হবে পূর্ণাঙ্গ বোর্ড। আর বিতর্কিত শেয়ারের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিনই নাটকীয় মোড় নিচ্ছে ইসলামী ব্যাংকের পরিস্থিতি। তারল্য সংকট কাটাতে রোববার প্রথম দফায় 2,500 কোটি টাকা ধার দেওয়ার পর পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। এরপরই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে দায়িত্ব নেয় কেন্দ্রীয় ব্যাংক। পরিচালনার দায়িত্ব পান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। আমানতকারীরা যেহেতু ব্যাংকের আসলে তারাই মালিক, তাদের টাকা দিয়ে কিন্তু আসলে ব্যাংক ইন্টারমিডিয়েশন করে। সুতরাং সেই আমানতকারীদের আস্থা ধরে রাখার জন্য, তারপর আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য, অস্থিরতা কাটিয়ে দ্রুতই স্থিতিশীলতা এনে গ্রাহকদের আস্থা ফেরানো সম্ভব বলে আশা প্রকাশ করেন নবনিযুক্ত চেয়ারম্যান। এখন আদালত কি ডিসিশন দেয়, তারপর বিএফআই রিপোর্ট কি ছিল, কিভাবে এই শেয়ারগুলো আসবে ব্যাংকে, সেটা তো আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। সেটগুলো তো অনেক, আপনারা জানেন যে অনেক বড় ধরনের এগুলো একটা আছে, এগুলোর রেডি বায়ার পাওয়া খুব ডিফিকাল্ট। আর একটা যেটা আমরা বায়ার পাইছিলাম সেটার ক্ষেত্রে আবার দুদকের আপত্তি থাকার কারণে আর একটা মামলার সাথে ওই অ্যাসেটটা রিলেটেড, সো দ্যাট সেটা আমরা বায়ার পাওয়ার পরেও ওই দুদকের কারণে ওইটা
অ্যাজ ইট ইজ এগুলো চালু হয়ে যাবে। বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় 3 কোটি। সবশেষ 2024-এর আর্থিক বিবরণ অনুযায়ী নগদ ও নগদ সমমান সম্পদ 15,500 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অবশেষে যুদ্ধবন্ধে শান্তি চুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে দুই দেশ চুক্তিতে সই করবে। দেশ দুটির সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী উন্মুক্ত এবং নৌ অবরোধ প্রত্যাহারের কথা জানান ট্রাম্প। এদিকে চুক্তিতে গেলেও যুক্তরাষ্ট্রকে পুরোপুরি বিশ্বাস করছে না ইরান বলে দাবি করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। আর চুক্তি হওয়ায় ইসরায়েলে বিরোধী দলের তোপের মুখে পড়েছেন নেতানিয়াহু। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মাতোয়ারা বাংলাদেশ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথে চলছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের পতাকা উৎসব। সেখানে আছেন সহকর্মী ফাহিম ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফাহিম, যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু ছড়িয়ে পড়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও। আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমার ঠিক পেছনে আসলে আয়োজিত হচ্ছে ফ্ল্যাগ ওয়েভিং সিরিমনি, যেখানে 3 দলের ফ্ল্যাগ আসলে সমর্থকরা যারা রয়েছে বাংলাদেশের, ব্রাজিল, আর্জেন্টিনা এবং পর্তুগালের, তারা কিন্তু ফ্ল্যাগ ওয়েভিং সিরিমনিতে তারা অংশ নিয়েছে। যেখানে আসলে বাংলাদেশের যেই সমর্থকরা রয়েছেন তাদের দাবি যে এই যে বিশ্বকাপ উন্মাদনা, সেই উন্মাদনাটা আসলে এখান থেকে আসলে ছড়াতে চায়। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা, পর্তুগাল এবং ব্রাজিল, যে 3টা দল এবার বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে। আর্জেন্টিনার রেনিং চ্যাম্পিয়ন, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এই দলটার সমর্থক এখন পর্যন্ত আসলে এই বিশ্ববিদ্যালয় এলাকায় সবচেয়ে বেশি দেখা গিয়েছে। তবে ব্রাজিলের সমর্থকরা কিন্তু আসলে রব তুলছেন। আমরা শুনতে পাচ্ছি আসলে তারা বলছেন যে প্রথম ম্যাচটা তাদের মরক্কোর বিপক্ষে ভালো না হলেও কিন্তু ব্রাজিলের যেই কোচ রয়েছেন কার্লো অ্যানচেলোত্তি, তার অধীনে কিন্তু রিয়াল মাদ্রিদ বেশ কয়েকবার কামব্যাক করেছে। সেখান থেকে আসলে ব্রাজিলও কামব্যাক করবে সেই প্রত্যাশা তাদের। অন্যদিকে লিওনেল মেসির যে আসলে ষষ্ঠ যেই বিশ্বকাপ হতে যাচ্ছে, সেখানে আসলে মেসি রেকর্ড করে টানা দ্বিতীয়বারের মতো অধিনায়ক হিসেবে শিরোপা ঘরে তুলবেন, এমনটা প্রত্যাশা কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের। অন্যদিকে আসলে মাঝখানে রয়েছে পর্তুগালের সমর্থক। আমরা যেমনটা জানি আসলে এবারের বিশ্বকাপে পর্তুগাল অন্যতম হট ফেভারিট। তাদের কিন্তু আসলে ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন, যিনি এবার তার শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। সেই রোনালদোর হাতে, রোনালদোর যে ক্যারিয়ার, সেখানে সম্ভাব্য সব শিরোপা থাকলেও কিন্তু একটা অপূর্ণতা রয়ে গেছে। সেই অপূর্ণতাটা হলো ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপটা এবার রোনালদোর হাতে দেখতে চান পর্তুগালের সমর্থকরা। তারা সেটাই সেই আক্ষেপ নিয়ে যে তাদের যেই ফ্ল্যাগের যে রয়েছে সেখানে আসলে কোনো স্টার নাই। তবে এই যে ইউএসএ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে যে বিশ্বকাপ হচ্ছে, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, সেখান থেকে আসলে পর্তুগাল শিরোপা নিয়ে ফিরবে বলে প্রত্যাশা তাদের। এবং কি এখান থেকে আসলে যে আমরা শুনতে পাচ্ছি যে আসলে 2 দলের সমর্থকরা কিন্তু জয়ের, 3 দলের সমর্থকরা জয়ের ব্যাপারে খুব আশাবাদী। সেখানে কেউ আসলে মেসি, কেউ রোনালদো, কেউ কিংবা আবার নেইমার, সেই রবে আসলে তারা দিচ্ছেন। তো যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফুটবল যে উন্মাদনা, বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা, সেই উন্মাদনা এবং কি ফ্ল্যাগ ওয়েভিং যে সিরিমনি, সেই সিরিমনি থেকে আমার কাছে সবশেষ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইসলাম। 17 জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই ম্যাচের আগে আর্জেন্টিনার শিবিরে স্বস্তি নাকি শঙ্কা? এমিলিয়ানো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজের ইনজুরি নিয়ে কি আপডেট এসেছে? প্রথম ম্যাচের একাদশে থাকছেন তো তারা? যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে আজ অনুশীলন করেছেন লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। তবে সেই অনুশীলনটি গণমাধ্যমের জন্য আজ উন্মুক্ত রাখা হয়নি। সেখানে একটি গোপনীয়তা তারা রক্ষা করার চেষ্টা করেছে। সেটি কেন তারা করেছে সেই তথ্য আমাদের কাছে এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য একাদশ এখন পর্যন্ত পুরোপুরি গোছাতে পারেনি লিওনেল স্ক্যালোনি, ডিউ টু তার দলে বেশ কিছু ইনজুরির সমস্যা এখনও রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে গোলপোস্টের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। আপনারা সবাই জানেন
এমিলিয়ানো মার্টিনেজের ডান হাতের আঙ্গুলে চোট ছিল, ফ্র্যাকচার ছিল, সেটা অনেকটাই সেরে উঠেছে। তিনি সুস্থ হয়ে আবারও অনুশীলনে ফিরেছিলেন, তবে বল ধরতে গিয়ে আবারও যখন তিনি ডান হাতে চোট অনুভব বা ব্যথা অনুভব করছেন, তখন তাকে কিন্তু অনুশীলনের বাইরে রাখা হয়। আজকে তিনি অনুশীলন করেছেন, তবে আর্জেন্টিনা থেকে যেসব গণমাধ্যম কর্মী বিশ্বকাপ কাভার করতে এসেছেন বা টিম সংশ্লিষ্ট যারা আছেন, তারা মোটামুটি 50-50 একটা সম্ভাবনার কথা বলেছেন। অর্থাৎ হাতে এখনও একদিন সময় রয়েছে। এই একদিনের মধ্যে তিনি যদি পুরোপুরি ব্যথা মুক্ত হয়ে যান বা তার হাতে যদি ব্যথা অনুভব না করেন, তবেই দিবো মার্টিনেজকে নিয়ে একটা ঝুঁকি নেবেন লিওনেল স্ক্যালোনি। একই সঙ্গে দলের যে বাকি সদস্যদের নিয়ে একটু ধোঁয়াশা ছিল, যেমন নিকো পাস, নিকো গঞ্জালেস বা নাওয়েল মলিনা বা ক্রিস্টিয়ান রোমেরো, যাদের নিয়ে একটু ছোটোখাটো সমস্যা ছিল, সেটা নিয়ে অবশ্য সুসংবাদ এসেছে, তারা সবাই পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। তালিয়াফিকোকে নিয়ে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার মেসেজ আসেনি, অর্থাৎ তার চোট কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু এখনও স্পষ্ট করেনি টিম ম্যানেজমেন্ট। এবার একটি সুসংবাদ দেই, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজকে নিয়ে। আপনারা সবাই জানেন আলভারেজ পায়ের গোড়ালির চোটে ভুগছিলেন, যার কারণে আর্জেন্টিনার বিশ্বকাপের আগে যে দুটো প্রস্তুতি ম্যাচ ছিল, সেই প্রস্তুতি ম্যাচ দুটোতে তাকে একাদশে রাখা হয়নি। লিওনেল স্ক্যালোনি চিন্তা করেছিলেন বা তার প্ল্যান ছিল হুলিয়ান আলভারেজের জায়গায় সেরা একাদশে নাম্বার 9 হিসেবে হয়তোবা লাউতারো মার্টিনেজকে খেলাবেন। তবে আমাদের কাছে একটি সুস্পষ্ট তথ্য এসেছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন হুলিয়ান আলভারেজ। কানসাস থেকে SM ইকবাল, মার্কিন যুক্তরাষ্ট্র। লিওনেল মেসিকে নিয়ে লুকোচুরি, টিম বাস থেকে টিম হোটেল কোথাও দলের সঙ্গে নেই আর্জেন্টাইন খুদে জাদুকর। অনুশীলনে আসা যাওয়ার পথে মেসিকে দেখতে সমর্থকরা অপেক্ষা করলেও কেউ জানেন না কোথায় মেসি। আমার পেছনে যে হোটেল, এখানেই আছে আর্জেন্টিনা ফুটবল দল। কিছুক্ষণ আগে অনুশীলন শেষ করে পুরো দল হোটেলে ফিরেছে। আজকের অনুশীলনটি ক্লোজ ডোর হওয়ায় সাংবাদিকরাও কিন্তু সেখানে প্রবেশের কোনো অনুমতি পায়নি। প্রচুর দর্শক কিন্তু এখানে ছিলেন, সমর্থকরা অপেক্ষা করছিলেন আর্জেন্টিনা ফুটবল দল অনুশীলন শেষ করে হোটেলে ফিরবেন এবং তারা প্রিয় দলের খেলোয়াড়দেরকে যদি এক ঝলক দেখা যায় সেই সুযোগের অপেক্ষায় ছিলেন। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বক্সে যে ছবি চলছে, সেখানে কিন্তু দেখছি পুরো একটা মোটরকেড তাদেরকে আর্জেন্টিনা দলকে আসলে নিরাপত্তা দিয়ে হোটেলে আবার ফিরিয়ে আনছে এবং দল কিন্তু ভেতরে ঢুকে গেছে এবং সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা গেছে। সবাই হাত নেড়ে দলের ফুটবলারদের আসলে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। ইন্টারেস্টিং একটা তথ্য জানাতে চাই, এখানে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের একজনের সঙ্গে আমি কিছু তথ্য জানার জন্য যখন তার কাছে যাই, তার কাছ থেকে তথ্যটি পেয়েছি এবং বেশ আমার কাছে বেশ ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে। আপনারা দেখলেন যে আর্জেন্টিনা দল যখন তাদের হোটেলে ঢুকলো, বেশ কয়েকটি বাস ছিল এবং একটা বাসে কিন্তু আর্জেন্টিনা তাদের দলের নাম 3 স্টার এবং সবকিছু তাদের দলের ব্র্যান্ডিং করা ছিল। সবাই কিন্তু ধারণা করছিলেন যে এই বাসেই হয়তোবা রয়েছেন লিওনেল মেসি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যাকে সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার বলে বিবেচনা করেন অনেকেই। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো লিওনেল মেসি এই বাসটিতে ছিলেন না। দলের অন্য সব সদস্য, কোচ বা কোচিং স্টাফের যারা ছিলেন সবাই কিন্তু একসঙ্গে এই বাসে করে হোটেলে ফিরেছেন, কিন্তু লিওনেল মেসি সবসময় আলাদাভাবে ট্রাভেল করেন এবং তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে অন্য পথ দিয়ে কিন্তু হোটেলে নেওয়া হয়েছে এবং সমর্থকরা এটা কিন্তু জানতেও পারেন না। এই বিষয়টি কেন সেটাও কিন্তু ব্যাখ্যা করেছেন সেই নিরাপত্তার দায়িত্বে থাকে সেই ব্যক্তি। তিনি বলেছেন বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে বিশেষ নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে আয়োজক এবং ফিফার পক্ষ থেকে এবং এ কারণেই কিন্তু লিওনেল মেসিকে ভিন্ন পথে অনুশীলনে নিয়ে যাওয়া হয় এবং একই সঙ্গে ভিন্ন পথে এবং দল থেকে আলাদাভাবে বিশেষ নিরাপত্তা দিয়ে হোটেলে ফেরানো হয়। হয়তো এই খবরটা জানার পর অনেক সমর্থকের মন খারাপ হতেই পারে, তবে ফুটবলারদের নিরাপত্তার বৃহত্তর স্বার্থে কিন্তু এটা করতেই হচ্ছে আয়োজকদের। কানসাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দিল্লির ইমিগ্রেশনে অসৌজন্যমূলক আচরণ, রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ। ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে নিন্দা জানালো ঢাকা। কুষ্টিয়া সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কাছে হার মানল বিএসএফ। পতাকা বৈঠকের পর শূন্য রেখা থেকে সরানো হলো 12 জনকে। পুশিন রুখতে সতর্ক গ্রামবাসীও। এবং বেনজিরকে ফেরাতে 30 দিনে প্রত্যর্পণ আবেদনের আহ্বান আমিরাতের। রাজনৈতিক মামলা না থাকায় সহজে ফেরানোর আশা। বিচারের মুখোমুখি করা হবে ট্রাইব্যুনালেও। এ ছিল 5টার সময় সংবাদে।